জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের প্রস্তাবে যৌথ কমিটি গঠন প্রধানমন্ত্রীর। সরকারি দলের 5 সদস্যের নাম ঘোষণা। আওয়ামী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল, জানালেন চিফ হুইপ। বাস ভাড়া বাড়ানোর ঘোষণা সরকারের। এবং যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ বিভ্রাটে নাকাল দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। দেশে চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে এবং জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বিরোধী দল সহ 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম ঘোষণার পাশাপাশি বিরোধী দলকেও 5 জনের নাম দিতে আহ্বান জানিয়েছেন তিনি। আর দেশের কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে প্রধানমন্ত্রী তারেক রহমান 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক 5 জন করে সদস্য থাকবে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে দেয়া হবে বলে জানান সংসদ নেতা। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সঙ্গে করতে প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, কৃষিকে গুরুত্ব দিয়ে 1 মে থেকে সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে সরকার। 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় আমদানি নির্ভরতা কমিয়ে অনুসন্ধানের মাধ্যমে গ্যাসের মজুদ বাড়িয়ে দেশের চাহিদা মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় তিনি আরও জানান, দেশে চলমান জ্বালানি সংকট সমাধানে 10 সদস্যের কমিটি করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দেশ জুড়ে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা। বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলওয়ে মন্ত্রী শেখ রবিউল আলম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গেল 18 এপ্রিল ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিকরা। কয়েক দফায় বৈঠকের পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। আমরা এটা দেখতে চাচ্ছি না।
সড়ক পরিবহন মন্ত্রী সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতি কিলোমিটার 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন। ঢাকা চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়। দূরপাল্লার প্রতি কিলোমিটার ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়। মন্ত্রী জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। সড়ক পথে ভাড়া বাড়লেও নৌপথ ও রেলপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। রেলেরটা নৌয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বুধবার রাত 10টা 10 মিনিটে 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের সবকটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। 525 মেগাওয়াট মোট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের অন্য দুটি ইউনিট আগে থেকে বন্ধ থাকায় বর্তমানে এখান থেকে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। আগামী ডিসেম্বর জানুয়ারিতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হবে বলে আশা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় যে কোনো মূল্যে বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া আগামী 2-3 মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সহ বেশ কয়েকজন মন্ত্রী উপদেষ্টাও এ সময় উপস্থিত ছিলেন। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলায় সরকার ও বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা হবে। আগে দুর্নীতি হয়েছে, সেগুলো খতিয়ে দেখছি আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল তৈরি করছি যে কি কি অসুবিধাগুলো ছিল সেগুলিকে দূরীকরণ করার জন্য একটা কঠোর পদক্ষেপ নিতে হলেও আমরা নিব। খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি। হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব। আমরা যদি বিমানগুলি আনতে পারি, আমাদের এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা এবং আমাদের বান্দরবনের যে হিলগুলি আছে, যেমন ধরেন দার্জিলিং যাই আমরা, এই হিল ট্র্যাক্সের অনেকগুলি হিল আছে অত উঁচায়, যেখানে মেঘ ছুঁয়ে যায়। পিপিপি মডেলে আমরা যদি ইনভেস্টর পাই, তাদেরকে আমরা দিব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে সরকার পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা যে 2034 সালে পৌঁছতে চাই, সেটার প্রেক্ষাপটে আমরা যাতে একটা ভালো অবদান রাখতে পারি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে সিটি কলেজের ঘটনা দুঃখজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। যে দলেরই রক্ত ঝরুক তা দুঃখজনক। সকালে মিরপুর এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন শেষে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হোক, এটা আর চাই না। দেশ পরিচালিত হোক মেধাকে প্রাধান্য দিয়ে। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ হওয়ার আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই, আমরা এটা চাই না। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে বিএনপি জোটের ৩৬ প্রার্থী ও স্বতন্ত্র একজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া স্থগিত থাকা জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে তিনি ২৬ এপ্রিল আপিল করবেন বলেও জানান। এম আর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষ দিনে সকাল 10টায় শুরু হওয়া কার্যক্রমে বিএনপি জোটের ৩৬ প্রার্থী ও স্বতন্ত্র ৪ জনের মনোনয়ন যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। এতে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। একই সঙ্গে বৈধতা পান স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিন জুই। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে, তাই তারা আজকে এখানে আসতে পেরেছে। নারীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কাজ করা। আমি নারী হিসেবে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি প্রথমেই চাই আমাদের নারীদের সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করা, নারী বান্ধব বাংলাদেশ তৈরি করা। তো আমার এলাকাটা চা বাগান পরিবেষ্টিত, সেই ট্যুরিজমের উপরে আমি কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে ফোকাস করছেন, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। পরে 11 দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। ২৬ এপ্রিল প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করবেন বলে জানান মনিরা শারমিন। আমি তো আমার কথাটা বলতে পারিনি, তো আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে থামছে না হামের প্রাদুর্ভাব। গেল ২৪ ঘন্টায় এতে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১,০০০-এরও বেশি। রোগীর স্বজনদের অভিযোগ, আইসিইউ এর অভাবে বাড়ছে মৃতের সংখ্যা, আর চিকিৎসকরা জোর দিচ্ছেন সচেতনতার দিকে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট। কপালে চিন্তার ভাঁজ, চোখ ভিজে যাচ্ছে কান্নায়। হামের ছোবলে সন্তানের গোঙানির শব্দ বুকে বিঁধছে সূচের মতো। ভারাক্রান্ত হৃদয়ের কান্না স্বর এতটাই চেপে ধরেছে যেন আটকে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। এই দৃশ্য ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডের। গেল 2 দিন আগে হামে আক্রান্ত মেয়েকে নিয়ে এসেছেন তিনি। গণমাধ্যম আর চোখের সামনে শিশুর মৃত্যু দেখে আতকে উঠছেন ক্ষণে ক্ষণে। একই অবস্থা পাশের শয্যায় আক্রান্ত শিশুটির বাবারও। বাচ্চাটা কথা বলতেছে না, হাম হচ্ছে, আমার চোখের সামনে দিয়ে আইসিসিতে নিয়ে যেতেছে, সিট পাচ্ছে না। আমি এখন কই যাবো দিশার। অনেক ভয়াবহ অবস্থা ভাবে আইসিইউতে নিয়ে যায়, সেখানে বাচ্চা টিকে না, সিট পাওয়া যায় না। এই যে এখন কি অবস্থা, মানে খুবই টেনশনে থাকি আমরা বাচ্চাদেরকে নিয়ে। হাসপাতালটির শিশু ওয়ার্ড ঘুরে দেখা গেছে হামের ভয়াবহ রূপ। প্রতিটি শয্যা থেকে ভেসে আসছে শিশুর কান্না। সবার অভিযোগ, নগরীর হাসপাতালগুলোর আইসিইউতে শয্যার অভাবে বাড়ছে মৃত্যু। আইসিইউর সংকটের কারণে বাচ্চাদের মৃত্যুটা বাড়তেছে, কারণ সেভাবে কারো অ্যাবিলিটি নাই যে ভালো কোনো আইসিইউতে রেখে বাচ্চার চিকিৎসা করবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১,২৯৫ জন। আর গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩৩ জনের। আমি নারায়ণগঞ্জ থেকে প্রথম গিয়েছি আপনার মাওতালেতে মেডিকেলে পাঠাইছে, মেডিকেলেতে তারপরে এইখানে আসা হয়েছে। পুরো ঢাকায় শহরের রিসর্ট
পুরো জায়গাতেই শর্ট, এটা হাসপাতাল বাড়ানো দরকার এই রোগের জন্য। সচেতনতার অভাবে বাড়ছে আক্রান্তের হার। এক্ষেত্রে পারিবারিকভাবে বাড়তি যত্নের পরামর্শ দেন এই চিকিৎসক। যখনই কোনো বাচ্চার উচ্চমাত্রার জ্বর আসছে তখনই বাচ্চাটিকে হাম, আপনি চিন্তা করুন এটা হাম হতে পারে, হয়ে তাকে আপনি আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে ফেলুন যেন বাচ্চাটি ছড়াতে না পারে। গেল 16 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত শুধু এই হাসপাতালটিতে 2000-এরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে সে যে দলেরই হোক না কেন কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। বিকেলে মোহাম্মদপুরের বসিলায় পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে একথা তিনি বলেন। এ সময় তিনি বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ফোর্স বাড়ানো হবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে স্থানীয় প্রতিনিধি সহযোগিতায় কথা বলেন কমিশনার। পুলিশ একা না, পুলিশ সহ এলাকাবাসী মিলে এই ক্রাইম প্রতিরোধে তৎপর আছে। এর অংশ হিসাবে আমাদের বিএনপির 8টা ডিভিশনে সাধারণত 16 জন এডিসি থাকে। আমরা কিন্তু ইতিমধ্যেই 8টা ডিভিশনে 16 থেকে বাড়িয়ে 32 জন এডিসি পদ করা হয়েছে। অর্থাৎ মোহাম্মদপুর বা তেজগাঁ ডিভিশনে 2 জনে যারা 4 জন এডিসি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এতে 90% ভোটার ভোট দিয়েছেন। রাজ্যটির 294টি আসনের মধ্যে ভোট হয়েছে 152টি আসনে, যার মধ্যে 80টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন 3.5 কোটিরও বেশি। বিকেল 5টা পর্যন্ত 89.93% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার 93.12 ভোটার ভোট দিয়েছেন। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব স্থানে নদীতে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কিছু কর্মকর্তা এটির বিরোধিতা জানিয়ে বলেছেন, এটি সীমান্তবর্তী মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। খেলার খবর, ফুটবল। 2026 বিশ্বকাপ ফুটবলকে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। বুধবার ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক আচরণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের অবনতি ঘটে। মূলত মেলোনির সঙ্গে সম্পর্কের সেই টানাপোড়েনের মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের প্রস্তাবে যৌথ কমিটি গঠন প্রধানমন্ত্রীর। সরকারি দলের 5 সদস্যের নাম ঘোষণা। আওয়ামী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল, জানালেন চিফ হুইপ। বাস ভাড়া বাড়ানোর ঘোষণা সরকারের। এবং যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ বিভ্রাটে নাকাল দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।